আসসালামু আলাইকুম দর্শক। ১৯ তারিখের পর আজকে আপনাদের সামনে হাজির হচ্ছি। কোনো উপায় ছিল না, অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই ভিডিও আপ করার মতন অবস্থা ছিল না। তারপরও মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছেন ভিডিও দিচ্ছি না কেন। তার জবাব তো আপনারা জানেনই, যেহেতু ভয়েস বাংলা বাংলাদেশ বেসড একটা ইউটিউব চ্যানেল, সেই কারণে সম্ভব ছিল না। সারা বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল, ভয়েস বাংলা সেই কারণে দিতে পারেনি। সেই কারণে দায়টা ভয়েস বাংলার কতটুকু, পরিস্থিতি বা যারা নেট বন্ধ করেছে তাদের দায় কতটুকু, এটা বিচারের ভার আপনাদের উপর। তো জানি না, এখন আস্তে আস্তে হয়তো দেওয়ার চেষ্টা করছি, আপনাদের কাছে ভিডিওটা পৌঁছাবে কিনা তাও জানি না। তারপরেও শুরু করি। তো অনেক ঘটনা, এর মধ্যে কোন ঘটনা দিয়ে শুরু করব, কোন ঘটনা দিয়ে শেষ করব বুঝতে পারছি না। তবে আমি যেহেতু গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টকে বেস করে আমি কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরি, তো সেই বিষয়ের উপরেই আমি থাকি। আজকে থেকেই শুরু করি, তারপর পেছন অতীতে কি ঘটেছে, সামনে কি ঘটতে পারে সেগুলো নিয়ে হয়তো কিছুটা আলোচনা করব, কিন্তু প্রকাশিত রিপোর্টের উপর ভিত্তি করে। প্রধানমন্ত্রী আজকে মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন করেছেন। পরিদর্শন করার পর তিনি যেই বক্তব্য দিয়েছেন তার উপর ভিত্তি করে প্রথম আলোর একটি শিরোনাম দেখছি যে ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার ভাষা নেই, জনগণের কাছে বিচার চাইছি। তিনি দুঃখ করেছেন যে এই কোটা আন্দোলনকে পুঁজি করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই সমস্ত নানা বর্ণনা দিয়েছেন। তিনি বলেছেন আজকে এইটা দেখতে এসে অনেকের চোখের পানি ধরে রাখতে পারেনি, সে কথাও তিনি বলেছেন। যে অনেক কথাই বলেছেন, কিন্তু এইটা তিনি বলেছেন যে একদম আধুনিক যেই মেট্রো রেল চড়ে মানুষ উত্তরা থেকে মতিঝিলে যেত, আন্তর্জাতিক মানসম্পন্ন, এটি ক্ষয়ক্ষতিতে তিনি খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় তিনি দেখেছেন, এবং তার চোখে মুখের অভিব্যক্তি আজকে যারা দেখেছেন সবই সত্য। শুধু মেট্রো রেল না, এক্সপ্রেস ওয়ে, তারপরে আরো কিছু ভবন ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সবই বুঝলাম। এই খবরটা দেখে আমার কাছে কয়েকটা প্রশ্ন, আমি কোনো মন্তব্য করবো না দর্শক, মন্তব্য করার জন্য আপনারা আছেন। আমি জানি যে বাংলাদেশের এই ঘটনার প্রবাহ নিয়ে আপনারা সবাই মতামত রেখেছেন, যার যার অবস্থান থেকে নিজেরা কথা বলেছেন, কেউ ফেসবুকে কথা বলেছেন নানান ওয়েতে। ফলে আমি এই মতামতটা না দিয়ে আমি কয়েকটা প্রশ্ন শুধু রাখবো। আমার কাছে খুবই কৌতূহল হয় যে ধরেন একটা দেশে বিভিন্ন অবকাঠামোর ধ্বংস হলো, মানুষ মারা গেল, আমার কাছে প্রায়োরিটি কোনটা, কোনটার জন্য আমি সবচেয়ে ব্যথিত হব, কোনটার জন্য আমি কাঁদবো? ধরেন পাশাপাশি আপনার পাশে একদিকে কিছু ভবন, কিছু স্থাপনার ধ্বংসাবশেষ রাখা হলো, আর এক পাশে রাখা হলো কিছু সারি সারি লাশের ছবি। আপনি কোনটা দেখে বেশি ব্যথিত হবেন, সেই সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আমি প্রশ্ন করব না, আপনি কি ওই ধ্বংসযজ্ঞ দেখে ওইটা বুকে ধরে ঝাঁপায় কান্নাকাটি করবেন, আহাজারি করবেন, না লাশগুলো দিকে যাবেন? আমার যতটুক স্বল্প জ্ঞানে, যে ধরেন যদি আমি অভিজ্ঞতায় বলি, গাজা ধরেন বা সমসাময়িক কালে সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞের হয়েছে গাজাতে। বিশেষজ্ঞরা বলেন যে এই গাজার অবকাঠামো পুনর্নির্মাণ করতে 50 থেকে 100 বছর লাগবে। কিন্তু সারা বিশ্বব্যাপী মানুষ গাজার জন্য যে দুঃখ, কষ্ট, ক্ষোভ, বিক্ষোভ করেছে, সেটা কিসের জন্য? মানুষ হত্যার জন্য। মানুষের জীবন প্রায় 39-40 হাজার মারা গেছে। তো মানুষকে সেভ করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য আগে তারা আর্জি জানিয়েছে, ক্ষোভ বিক্ষোভ করেছে। কোনো ভবন অবকাঠামো সেটা তো পরে, মানুষের জীবন তো আগে। বাংলাদেশের এই ঘটনাগুলি দেখে একটা মহল বা শাসক গোষ্ঠী, তাদের কাছে আহাজারিটা এখন সবচেয়ে বেশি বড়, তারা ফোকাস করার চেষ্টা করছে। আমার কাছে মনে হচ্ছে যে ধ্বংসযজ্ঞ মানে বিভিন্ন ধ্বংসের চিহ্নগুলিকে সামনে আনছে বিটিভি, মেট্রো রেল, এইগুলোকে নিয়ে
এটার পেছনে একটা হয়তো রাজনীতি আছে, কারণ এটা যত সামনে আনা যাবে তখন এটা বলা যাবে যে এগুলো হচ্ছে পরিকল্পিতভাবে করেছে। কারা করেছে এই ধ্বংস? বিএনপি, জামাত, স্বাধীনতা বিরোধী, জঙ্গি, নানান গোষ্ঠী, এবং এটার জন্য নাকি অনেক পরিকল্পনা হয়েছে। আমাদের গোয়েন্দা সংস্থাগুলো টের পায়নি। টের না পাওয়াতে এই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, ধরেন আমাদের এত মানুষের যে জীবন যাবে, মানে এটার জন্য কি পরিকল্পনা ছিল? এটা কি টের পায়নি? তাহলে জীবন এবং সম্পদের রক্ষা করার দায়টা কার উপর বর্তায়? যদি ধ্বংসই হয়ে থাকে, আমি তো দেখলামই যে ধ্বংস তো হয়েছে, মানুষের জীবনও গেল, তাহলে একদিকে সম্পদও ধ্বংস হলো, মানুষের জীবনও গেল। সরকার বলছে এটা পরিকল্পিত। আচ্ছা, আপনি এখন ধরছেন কি জন্য? যেমন দেখলাম পার্থকে ধরা হয়েছে সেতু ভবনের সংযোগের জন্য। আচ্ছা, ওই যে গুলি করে যে মানুষগুলো মারা হলো, ওইটার জন্য কতজনকে ধরা হয়েছে? কাকে কাকে? কার হাতে অস্ত্র ছিল? ডাইরেক্ট ফায়ার করলো কারে? মানে আবু সাইদ থেকে শুরু করে যেই ছেলেটাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল, একটা ভিডিও ফুটেজে দেখলাম যে মানে হেসড়ে নিয়ে যাচ্ছে তাকে সেভ করার জন্য, খুব কাছ থেকে এসে যে গুলি করা হলো, তো সেটা কি কারণে? সে কি তখন কি গুলি করা হলো, একটা ঢলে গেল, তাকে হেসড়ে নিয়ে যাচ্ছিল, তখনও কি গুলি করার দরকার ছিল? নাকি সে গুলি অবস্থায় এসে তার হাতে কোনো অস্ত্র ছিল? তার হাতে তো কোনো অস্ত্র দেখলাম না। তো এটা এই ধ্বংস করলো, এটার জন্য ধরেন সমস্ত বিরোধী দল, জামাত, বিএনপি সবাই দায়ী, সবাইকে ধরলেন। আর এই যে গুলি করে ধরেন, এখন তো অফিসিয়াল হিসাবে 200 ছাড়িয়ে গেল, আরো আনঅফিসিয়াল হিসাবগুলো আস্তে আস্তে বেরোবে, সবই বেরোবে। ওইগুলির জন্য কয়জনকে আইনের আওতায় আনা হলো, নাকি আনা হবে না? এটা জায়েজ করা হলো আবু সাইদ থেকে শুরু করে। এই যে আমি প্রশ্নটা রাখলাম, আমি আরো নানান বিষয় নিয়ে আমার যে ভেতরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি ছুড়ে মানে আপনাদের সামনেই তুলবো, আপনারাই এর জবাবগুলি দেবেন আশা করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।